কাঁটাতার বসছে এপার বাংলায় আর জিনা হারাম হয়ে যাচ্ছে ওপার বাংলায়। আর হবে নাই বা কেন? এই তো দেখুন, রবিবার অর্থাৎ 17 তারিখ উত্তর 24 পরগনার নিমতা থেকে গ্রেপ্তার হয়েছেন 8 জন বাংলাদেশি নাগরিক। দিল্লি পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের জুন মাস থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় 2000 বাংলাদেশিকে শনাক্ত করে সে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুধুই কি তাই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অরক্ষিত সীমান্তে কাঁটাতার দেওয়ার সিদ্ধান্তে রীতিমতো এবার ভারত বয়কটের ডাক দিয়েছে ওই বাংলাদেশ। ভাবতে পারছেন, সীমান্তে যেখানে কাঁটাতার দেওয়াটাই বাঞ্ছনীয়, সেখানে বাংলাদেশের মৌলবাদীদের এত সমস্যা কেন? তবে কি এবার গরু থেকে মাদক, নিষিদ্ধ দ্রব্য থেকে মানুষ, এই সমস্ত পাচার স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কাতেই ভুগছেন ওই বাংলাদেশিরা? জানেন কি, বাংলাদেশ থেকে ভারতে মানব পাচারের মূল উদ্দেশ্য ঠিক কি? বাংলাদেশের মাজারে জামাতের তাণ্ডবের দায় কেন ওই বাংলাদেশিরা এখন চাপিয়ে দিচ্ছে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঘাড়ে? এর নেপথ্যে কারণ কি? শুভেন্দু অধিকারীকে কি তবে ভয় পাচ্ছে ওই বাংলাদেশের মৌলবাদীরা? চিকেন স্নেক নিয়ে কতটা সতর্ক ভারত? ঠিক কিভাবে টাইট দেওয়ার এবার পরিকল্পনা রয়েছে ওই বাংলাদেশের মৌলবাদীদের? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। কাঁটাতার বসছে এপার বাংলায়, আর সেই কাঁটা গিয়ে ফুটছে ওই বাংলাদেশের মৌলবাদীদের গায়ে। বেশ মজাদার না বিষয়টা? তবে বাংলার পূর্বতন সরকারের আমলে অন্য বিষয় ছিল। তখন অবশ্য ওই সীমান্তের অরক্ষিত এলাকায় কাঁটাতার বসানোর জন্য মেলেনি জমি। কিন্তু এখন আর ওই তৃণমূলের জামানা নেই। এখন বঙ্গের কুর্সিতে বিজেপি সরকার আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সীমান্ত নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন। আগের দুটো এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই নিয়ে ঠিক কি কি নির্দেশিকা মুখ্যমন্ত্রী দিয়েছেন আর কাজ কতটা এগিয়েছে সে বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেছিলাম। কিন্তু এখন বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের অবস্থান পরিষ্কার করার পরেই সীমান্তের বিভিন্ন অংশে জমি অধিগ্রহণ সংক্রান্ত বৈঠকে বসছে ওই বিএসএফ এবং সরকারি কর্মকর্তারা। জোর কদমে চলছে কাজ। ইতিমধ্যে গত রবিবার সীমান্ত পরিদর্শন করেছেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ এবং সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। এ বিষয়ে তিনি জানিয়েছেন যে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট ছাড়া অন্য কোথাও জমি জট নেই। বসিরহাট মহকুমার অন্তর্গত 3টি মৌজায় জমি সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। তবে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে সঙ্গে নিয়ে গ্রামের মানুষদের বোঝানোর কাজ চলবে। সমস্যা মিটে গেলে খুব ভালো, না হলে আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর সেক্ষেত্রে ওই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী হোক বা তৃণমূলের গুন্ডা, কারোর সঙ্গেই কিন্তু কোনো কম্প্রোমাইজ করা হবে না। কে বাধা দিল তাতে কিচ্ছু যায় আসে না। অন্যদিকে মালদা জেলার সীমান্ত এলাকাগুলোতেও কিন্তু কৃষকরা এই কাঁটাতারের বেড়া তৈরির জন্য স্বেচ্ছায় জমি দিয়েছেন বলেই জানা যাচ্ছে। আর এতেই নাকি খুব সমস্যায় পড়েছেন এখন ওই বাংলাদেশের মৌলবাদীরা। কেন বলুন তো? দেখুন, এক তো আগের দিনই আপনাদেরকে বলেছিলাম যে এতে করে জামাতের মতন কট্টর রাজনৈতিক দলগুলোর সীমান্ত রাজনীতিতে একেবারে ধাক্কা খাবে। আর তাছাড়া আপনারাও জানেন যে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মতন সীমান্ত রাজ্যগুলোতে গত কয়েক দশকে বিপুল পরিমাণ অবৈধ অনুপ্রবেশের ফলে স্থানীয় জনসংখ্যা এবং সংস্কৃতির যে ভারসাম্য তা বিঘ্নিত হয়েছে। অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার পর দালাল চক্রের মাধ্যমে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড বানিয়ে নিচ্ছে, যা ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচন ব্যবস্থার জন্য একটা বড় হুমকি। এই অনুপ্রবেশের অভিযোগ বারবার উঠলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু সেই বিষয়ে কোনো কর্ণপাত করেনি। উল্টে ওই অনুপ্রবেশকারীদেরই দলের নেতা নেত্রী কিংবা নিজেদের ভোটার বানানোর অভিযোগ উঠেছিল ওই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর সেই অভিযোগ কতটা সত্যি ছিল রাজ্যে বিজেপি সরকার আসতেই তার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে।
এই রবিবার রাতেই উত্তর 24 পরগনার নিমতা থেকে গ্রেপ্তার হয়েছে 8 বাংলাদেশি নাগরিক সহ এক ভারতীয় আশ্রয়দাতা। এই সমস্ত বাংলাদেশিরা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল এবং তারপর খুব সহজেই বানিয়ে নিয়েছিল আধার কার্ড থেকে ভারতের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত। নিমতার ফতুল্লাপুর অঞ্চল থেকে তাদের আশ্রয়দাতা এক ভারতীয় নাগরিক ওই শহীদুল ইসলামকেও সে কারণে গ্রেপ্তার করেছে পুলিশ। মমতার আমলে যে পুলিশ একেবারে ঠুটো জগন্নাথ হয়ে বসেছিল, শুভেন্দুর আমলে সেই পুলিশই এবার একেবারে জেগে উঠেছে। পুলিশ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে ধৃতরা স্বীকার করেছে যে তারা টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। এরপর নিমতা ফতুল্লাপুর অঞ্চলে ওই ভারতীয় নাগরিক শহীদুল ইসলামের বাড়িতে থাকতে শুরু করে। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে যে এই ভারতীয় নাগরিক মানে ওই শহীদুল তাদের টাকার বিনিময়ে থাকতে দিয়েছিল। ধৃতদের কাছ থেকে কি কি উদ্ধার হয়েছে জানেন? ভারতীয় আধার কার্ড, ভারতীয় প্যান কার্ড, ডেবিট কার্ড, এমনকি জন্মের শংসাপত্র। পুলিশ ইতিমধ্যেই সেগুলোকে বাজেয়াপ্ত করেছে। ধৃত বাংলাদেশি নাগরিকদের নাম সুমন গাইন, বাহারুল মণ্ডল, আব্দুল রহমান সর্দার, রিয়াজ মণ্ডল, ইলিয়াস সর্দার। এছাড়াও মহিলা রয়েছে আবার জাহারা বিবি, আনোয়ারা বিবি, সুমি বিবি। ভাবুন একবার অবস্থাটা কি। এতদিন কিভাবে এদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছিল। দেখুন, এটা তো আমরা সবাই জানি যে ভারতে বহুদিন ধরেই এই অনুপ্রবেশের সমস্যা রয়েছে। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ সীমান্ত এলাকায় নদী, চোরাপথ এবং সীমান্তবর্তী যে জনবসতি, তার কারণে এই অনুপ্রবেশ ঠেকানোটা বেশ কঠিন। কিন্তু শুধুমাত্র সীমান্ত পার হওয়াই যে বড় সমস্যা এমনটা কিন্তু নয়। আরও ভয়ঙ্কর বিষয় হলো এই ভারতে ঢোকার পর সহজেই ভুয়ো পরিচয়পত্র তৈরি করে একেবারে সমাজের মূল স্রোতে মিশে যাওয়া। নিমতার ঘটনায় ধৃতদের কাছ থেকে ভারতীয় নথিপত্র উদ্ধার হওয়া প্রমাণ করছে যে জাল ডকুমেন্ট তৈরির একটি সুসংগঠিত চক্র এই বাংলাতেও সক্রিয় রয়েছে। আর এই আধার কার্ড, প্যান কার্ড কিংবা জন্মের শংসাপত্র একদিনে কিন্তু তৈরি হয় না। এর পেছনে যেমন স্থানীয় স্তরে দালাল, দুর্নীতিগ্রস্ত কর্মী, সাইবার জালিয়াত চক্র কাজ করছে, তেমন আবার এই সব কিছু কখনোই ওই রাজনৈতিক দলের সমর্থন ছাড়া সম্ভব ছিল না। আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের সমর্থন জোগানোর যে অভিযোগ বারবার উঠেছে, নিমতার এই ঘটনা কিন্তু তাতেই একেবারে শিলমোহর দিয়ে দিল। আর এরাই যে ওই তৃণমূলের ভোট ব্যাংক ছিল, একথা আমার আর নতুন করে বলার কোনো দরকার নেই। গোটা বিষয়টাই এখন পরিষ্কার। কেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ওই SIR এর বিরোধিতা করছিলেন সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থের জন্যই গোটা দেশটাকেই কি তবে ওই বিপদের মুখে ঠেলে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? কারণ দেখুন, বৈধ নথি ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা দেশের আর্থিক ব্যবস্থায় প্রবেশ করাটা কিন্তু সহজ বিষয় নয়। আর সবচেয়ে উদ্বেগের কারণ হলো এই ধরনের নথি শুধুমাত্র ওই বসবাস বা কাজের জন্য নয়, ভবিষ্যতে বড় অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রেও কিন্তু তৈরি করতে পারে। ভুয়ো পরিচয়ে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ পাচার, সাইবার প্রতারণা, মানব পাচার বা জঙ্গি নেটওয়ার্কের অর্থ লেনদেনের আশঙ্কাটাও কিন্তু থেকে যায়। তাই এই ঘটনাকে শুধুমাত্র ওই অবৈধ অনুপ্রবেশ হিসেবে দেখলে হবে না, বলা ভালো এটি সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত। এখানে আরও একটা প্রশ্ন হচ্ছে, কেন কিছু ভারতীয় নাগরিক অর্থের বিনিময়ে এই অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয়? নিমতার ঘটনায় গ্রেপ্তার হওয়া আশ্রয়দাতা ওই শহীদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তিনি টাকার বিনিময়ে তাদের থাকতে দিয়েছিলেন। কিন্তু বিষয় হচ্ছে, টাকার লোভ, রাজনৈতিক সুরক্ষা অথবা প্রশাসনিক শিথিলতা, যেটাই হোক না কেন, এই প্রবণতা দেশের আইনের শাসনের জন্য বিপজ্জনক। কারণ সীমান্ত রক্ষা শুধুমাত্র BSF বা পুলিশের কাজ নয়, স্থানীয় সমাজের এবং রাজ্যের শাসক দলেরও একটা বড় দায়িত্ব রয়েছে। কিন্তু সেই দায়িত্ব কিভাবে পালন করা হয়েছে এতদিন তা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই অরক্ষিত সীমান্তে তাই কাঁটাতার দেওয়ার কতটা প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওই সীমান্তে যেখানে কাঁটাতার দেওয়াটাই বাঞ্ছনীয় হয়ে পড়েছে, সেখানে বাংলাদেশের মৌলবাদীদের এত সমস্যা কেন? তবে কি এবার ওই গরু থেকে মাদক, নিষিদ্ধ দ্রব্য থেকে মানুষ, এই সমস্ত পাচার স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কাতে ভুগছেন তারা?
জানেন কি বাংলাদেশ থেকে ভারতে মানব পাচারের মূল উদ্দেশ্য ঠিক কি? কেন বাংলাদেশের মজারে জামাতের তাণ্ডবের দায় বাংলাদেশিরা চাপিয়ে দিচ্ছে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঘাড়ে? তবে কি শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ায় একেবারে ভয়ে কাঁপছে ওই বাংলাদেশের মৌলবাদীরা? দেখুন, এ কথা সত্য যে 2025 সাল থেকে 2026 সালের মে মাস পর্যন্ত পুরো ভারতে কয়েক হাজার অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক এবং ডিপোর্ট করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শুধুমাত্র 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর মাসের মধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করায় 3120 জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে সিংহভাগই ছিল বাংলাদেশি নাগরিক। স্বরাষ্ট্র মন্ত্রকের কঠোর নির্দেশের পর দিল্লি পুলিশ 2025 সালে প্রায় 2200 জন অবৈধ বাংলাদেশিকে আটক এবং ডিপোর্ট করে। এর পরবর্তী দফায় 2025 সালের জুন মাস থেকে 2026 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই গত 9 মাসে আরও 1589 জন বাংলাদেশিকে শনাক্ত করে ওই দেশে ফেরত পাঠানো হয়েছে। গত বছর এপ্রিলে আহমেদাবাদ এবং সুরাট শহরে একটি বিশাল যৌথ অভিযানে রাজ্য পুলিশ এককভাবেই 1024 জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছিল। এছাড়াও তামিলনাড়ু অঞ্চলে অবৈধভাবে বসবাস এবং কাজের অভিযোগে 103 জন বাংলাদেশিকে পুলিশ আটক করেছিল। বিএসএফ এবং রাজ্য পুলিশের বার্ষিক এবং মাসিক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং এই উত্তর 24 পরগনার বসিরহাট সীমান্ত দিয়ে যাতায়াতের সময় বা ভুয়ো নথিপত্র তৈরির অভিযোগে প্রায় প্রতি মাসে গড়ে 100 থেকে 150 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। 2026 সালের মে মাসে প্রকাশিত ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিভিন্ন জালিয়াতি, অনুপ্রবেশ এবং অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ভারতে মোট 3091 জন বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল, যার বড় অংশই ছিল এই পশ্চিমবঙ্গ এবং দিল্লি। এছাড়া জাল ভারতীয় পাসপোর্ট তৈরি এবং অবৈধভাবে জমি রেজিস্ট্রেশন করার অপরাধে গত 12 মে 2026 উত্তরপ্রদেশের একটি আদালত আব্দুল আমিন নামে এক বাংলাদেশি নাগরিককে 3 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করেছিল। দিল্লি পুলিশ অবৈধভাবে অভিবাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান চালিয়ে 9 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল। তাদের সবাইকে আবার ওই নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এর আগে মার্চ মাসেও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে অবৈধভাবে ভারতে থেকে যাওয়ার অভিযোগে 10 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল, যারা ভুয়ো মেডিকেল ভিসার মাধ্যমে এই বুলগেরিয়া যাওয়ার চেষ্টা করছিল আবার। ফলে বুঝতেই পারছেন যে এই অনুপ্রবেশ ঠেকানো, তা বন্ধ করা কতটা জরুরি হয়ে পড়েছে এবং কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এই অনুপ্রবেশ বন্ধের জন্য কাঁটাতারের কথা শুনেই কেমন যেন একেবারে খোঁচে লাল হয়ে যাচ্ছে ওই বাংলাদেশি মৌলবাদীরা। আসলে সে দেশের কট্টরপন্থী সংগঠনগুলো ঐতিহাসিকভাবেই এই ভারত বাংলাদেশ সীমান্তকে কৃত্রিম বলে মনে করে। কাঁটাতারের বেড়া তৈরি হলে তাদের ভূখণ্ড বিস্তার বা ওই প্রভাব বিস্তার, মানে ওই গ্রেটার বাংলাদেশের অলীক কল্পনা বাধাগ্রস্ত হয়ে পড়বে। স্বাভাবিকভাবেই তাদের চিৎকার এখন শুনতে পাওয়া যাচ্ছে। তাছাড়া ভারতের সীমান্ত রাজ্যগুলোতে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে ভারতের জনসংখ্যাগত ভারসাম্য পরিবর্তন করে দেওয়াটা ওই বাংলাদেশি কট্টরপন্থীদের একটা দীর্ঘমেয়াদী কৌশল। আর সীমান্ত অঞ্চলের চোরাচালান অনেক সময় এই কট্টরপন্থী এবং সন্ত্রাসী সংগঠনগুলোর টাকার উৎসের অন্যতম প্রধান কারণ হয়ে যায়। আর খোলা সীমান্ত থাকলে অপরাধীরা অপরাধ করে সহজেই এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে যেতে পারে। কাঁটাতারের বেড়া এবং বিএসএফের কড়া নজরদারি এই অপরাধমূলক অর্থনৈতিক নেটওয়ার্ক এবং নিরাপদ আশ্রয়স্থল পুরোপুরি ধ্বংস করে দেয়। তাই তাদের অসুবিধা তো এখন হবেই। বিএসএফ এবং গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে একাধিক পাচার চক্র সক্রিয়ভাবে কাজ করে। আর সীমান্তে সবচেয়ে বড় এবং লাভজনক অবৈধ ব্যবসাগুলোর মধ্যে একটি হলো এই মাদক পাচার। তবে এই ব্যবসাটি মূলত উভয়মুখী। তালিকায় রয়েছে নিষিদ্ধ কাশির সিরাপ, ফেন্সিডিল এবং কোডিন মিশ্রিত লিকুইড। বাংলাদেশের বিশাল একটি সিন্ডিকেট রয়েছে এর জন্য। তাছাড়া আবার মায়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট, মেথামফেটামিন এবং হেরোইন বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা সীমান্ত দিয়ে ভারতে ঢোকানোর চেষ্টা করা হয়।
তাছাড়া গরু পাচারের কথা তো আপনারা সবাই জানেন। অন্যদিকে আপনাদেরকে আবার জানিয়ে রাখি যে এই বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের একটা বড় রুট হিসেবে এই পশ্চিমবঙ্গের সীমান্তকেও কিন্তু ব্যবহার করা হয়। মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশ থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা সোনার বার বা অলংকার জিরো লাইনের কাঁটাতারের ওপর দিয়ে ছুঁড়ে বা আন্তর্জাতিক চেকপোস্টের মাধ্যমে অবৈধভাবে এই পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়। আবার আপনারা এটাও জানেন যে মালদা এবং মুর্শিদাবাদ সীমান্ত একসময় ওই জাল ভারতীয় মুদ্রা পাচারের একটা প্রধান করিডোর হিসেবে পরিচিত ছিল। পাকিস্তান বা মধ্যপ্রাচ্য থেকে জাল নোট নেপাল বাংলাদেশ হয়ে সীমান্ত পেরিয়ে ভারতের অর্থনীতিতে প্রবেশ করানোর চেষ্টা করা হতো। ভারতের নোটবন্দি এবং বিএসএফের কড়া ব্যবস্থার পর এই তীব্রতা অনেকটাই কিন্তু হ্রাস পেয়েছে, কিন্তু এখনও মাঝে মধ্যেই বড় অঙ্কের জাল নোট উদ্ধারের খবর কিন্তু পাওয়া যায়। এছাড়া কোনো বৈধ নথিপত্র ছাড়াই শুধুমাত্র আর্থিক কারণে স্থানীয় দালাল চক্র সীমান্তে অবৈধভাবে পারাপারের ব্যবসা চালায়। আর সবচেয়ে বিপজ্জনক হলো এই দরিদ্র এবং প্রত্যন্ত অঞ্চলের নারী এবং শিশুদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অথবা অবৈধ কাজের উদ্দেশ্যে ওই বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন বড় শহরে পাচার করার একটা চক্র আবার কিন্তু সক্রিয়। দেখুন, বাংলাদেশ থেকে ভারতে মানব পাচারের পেছনে মূল লক্ষ্য থাকে ওই দরিদ্র এবং অসহায় মানুষদের বিভিন্ন ধরনের শোষণের কাজে ব্যবহার করা। তদন্তকারী সংস্থা এবং সীমান্ত সূত্রে জানা যাচ্ছে যে পাচারকারীরা মূলত নারী এবং কিশোরীদের চাকরি এবং উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ভারতে এনে যৌন ব্যবসায় ঠেলে দেয়। পাশাপাশি আবার বহু পুরুষ, নারী এবং শিশুকে ইট ভাটা, নির্মাণ ক্ষেত্র, কারখানা এবং কৃষিকাজে কম মজুরিতে জোরপূর্বক শ্রমিক হিসেবে ব্যবহার করা হয়। অনেক তরুণীকে গৃহকর্মী বা জোর করে বিয়ের জন্য আবার বিক্রি করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। কিছু ক্ষেত্রে শিশু শ্রম এবং অঙ্গ পাচারের মতন ভয়ঙ্কর অপরাধেও কিন্তু এই চক্র জড়িত থাকার তথ্য মিলেছে। তদন্তে উঠে এসেছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদা সীমান্তবর্তী এলাকাগুলোতে পাচারকারীরা ভারতে প্রবেশের প্রধান করিডোর হিসেবে ব্যবহার করে। সীমান্তে নজরদারি বাড়ালেও দালাল চক্রদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আর এই সব কিছুর পেছনে বাংলাদেশেরও কিছু রাজনৈতিক দলের যে সমর্থন এবং হাত রয়েছে তা বোঝাই যাচ্ছে। ভারতের সীমান্তে কাঁটাতার দেবার সিদ্ধান্তে মৌলবাদীদের আর কট্টরপন্থী রাজনৈতিক দলগুলোর স্বার্থে ঘা লাগতেই তারা একেবারে রীতিমতো রেড়ে করে উঠছে আর হাত পা ছুঁড়ে কান্নাকাটি জুড়ে দিয়েছে। নিজেদের তাণ্ডবকে তারা এখন চালিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে। বুঝলেন না তো? তাহলে একটু খুলেই বলি। সম্প্রতি ঢাকার মিরপুরে অবস্থিত বিখ্যাত হজরত শাহ আলী বোগদাদির মাজারে রাতের অন্ধকারে লাঠি সোটা নিয়ে একদল দুষ্কৃতী রীতিমতো তাণ্ডব চালায় এবং ভক্তদের মারধরও করে। হামলার পর বাংলাদেশ পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে 3 জনকে গ্রেপ্তারও করেছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা যে জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠনের সক্রিয় সদস্য তাও শনাক্ত করেছে ওই বাংলাদেশেরই পুলিশ। আর এরপরেও ওই জামায়াতে ইসলামের ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে এই হামলার সঙ্গে তাদের যোগসূত্র থাকার কথা পুরোপুরি অস্বীকার করা হয়েছে। আর এক কাঠির ওপরে উঠে এবার বাংলাদেশের মাজারে এই হামলার প্রতিবাদ সভায় বাংলাদেশের কবি এবং চিন্তক ওই ফরহাদ মাজাহার দাবি করেছেন যে এই ধরনের হামলার পেছনে নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক প্রভাব রয়েছে। ফরহাদ মাজার আরও বলেছে যে বাংলাদেশে যে মাজার ভাঙা হয়েছে তা শুভেন্দু অধিকারীর নির্দেশে করা হয়েছে। বুঝুন একবার এদের সাহস কতটা। এখানেই শেষ নয়, ফরহাদ আরও বলেছেন যখন তারা গণ অভ্যুত্থান করছিল তখন নাকি শুভেন্দু অধিকারী বাংলাদেশে ঢোকার জন্য সীমান্তে গিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা এই দাবিকে অত্যন্ত হাস্যকর বলে দাবি করেছেন। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশে যখনই কোনো ওই কট্টরপন্থী গোষ্ঠী মাজার বা সংখ্যালঘুদের ওপর হামলা চালায় তখনই নিজেদের দায় এড়াতে, উগ্রবাদ ঢাকতে ভারতের রাজনৈতিক নেতাদের ওপর দোষ চাপানো তাদের একটা পুরনো চেনা কৌশল। যেহেতু শুভেন্দু অধিকারী বরাবরই ভারত বাংলাদেশ সীমান্তে জামায়াতের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসেছেন, ফলে বাংলাদেশের মাজার ভাঙার মতন ঘটনায় তার নির্দেশের তত্ত্ব সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই ব্যবহার করা হচ্ছে বলেই মনে করা হচ্ছে। আসলে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েই শুভেন্দু অধিকারী একের পর এক যে সিদ্ধান্ত নিচ্ছেন তাতেই কিন্তু রাতের ঘুম উড়ে গেছে ওই বাংলাদেশি মৌলবাদীদের। সীমান্তে কাঁটাতার, প্রকাশ্যে পশু জবাই বন্ধ, রাস্তায় নামাজ পড়া বন্ধ করার সিদ্ধান্তে একেবারে তেলে বেগুনে জ্বলছে এখন ওই বাংলাদেশের কট্টরপন্থীরা। আর তাই ভুয়ো ভিডিও, ভুয়ো খবর ছড়িয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে তারা, যে কারণে ভারত বাংলাদেশ সীমান্ত এবং চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 22 কিলোমিটার প্রশস্ত চিকেন স্নেক করিডোরের নিরাপত্তা জোরদার করতে সীমান্তে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক S-400 ডিফেন্স সিস্টেম এবং রাশিয়ার তৈরি সারফেস টু এয়ার মিসাইল। পাশাপাশি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অসমের ধুবড়ি, বামুনি, বিহারের কিষানগঞ্জ এবং উত্তর দিনাজপুরের চোপড়ায় তৈরি হয়েছে 3টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। দেশের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষাকারী এই করিডোরকে ঘিরে কৌশলগত সতর্কতা আরও বাড়িয়েছে ভারত। ফলে যতই লাফালাফি, কান্নাকাটি, চিৎকার করে গলা ফাটিয়ে যাক ওই বাংলাদেশের মৌলবাদীরা, আখেরে তারা কিছুই করতে পারবে না। তবে ওই যে কথায় বলে না, সাবধানের মার নেই, ফলে সাবধানটা কিন্তু থাকাটা বাঞ্ছনীয়। তবে বাংলাদেশের মৌলবাদীদের জেনে রাখা উচিত, আগের জামানা কিন্তু এখন অতীত, সুখের দিন শেষ। তাই ভালোই ভালোই শুধরে গেলে ভালো, না হলে আগামী দিনে তাদের জন্য অপেক্ষা করছে ঘোর কালো অন্ধকার। আপাতত এই পর্যন্ত, নমস্কার।